বিএনপি কখনো কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা রুখে দাঁড়াতে হবে বললেন তারেক রহমান। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক বিভক্তি অনৈক্যের মূল কারণ। এগারো দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। দেশে হুট করে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি। কুমিল্লা ৪ আসনে অবৈধ বিএনপি প্রার্থী মুন্সি, বহাল এনসিপির হাসনাত। কাল শেষ হচ্ছে কার্যক্রম। ইন্দোনেশিয়ায় 11 আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ। বিকট শব্দ পাওয়ার দাবি স্থানীয়দের। ধ্বংসাবশেষের খোঁজ চলছে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এদিকে সবাইকে নজর রাখতে হবে। কৌশলের নামে তার দল কোনো গুপ্তরূপ ধারণ করেনি উল্লেখ করে বিএনপিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে বলেও অভিযোগ তার। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতা। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা করেন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তার দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও জানিয়ে দেন তারেক রহমান। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের কিছু কিছু কর্মকাণ্ড বিতর্কিত ভূমিকায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে এ সময় কুশল বিনিময় করেন তারেক রহমান। গুম হয়ে যাওয়া সদস্য আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার স্বজনরা আবারও বিচার চাইলেন। তাদের প্রত্যাশা, প্রিয়জনদের ফেরত হয়তো পাবেন না, তবে ন্যায় বিচারটি যাতে নিশ্চিত হয়। একই সঙ্গে পুনর্বাসনের দাবিও রয়েছে তাদের। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই দাবি তোলেন তারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্বজনদের কান্নায় কাঁদেন নিজেও। বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। আমার বাবাকে দেখি না, বাবা কি জিনিস আমি বুঝি না। এ কষ্ট বেদনা স্বজন হারানোর, হৃদয়ে জমেছে পাহাড় সম দুঃখ। এ ভার যেন পৃথিবীর ওজনের চেয়েও বেশি। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয়, মায়ের সোনার মনে নয়। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। তুমি আসবে বলে, কিন্তু অধরা ফেরা নামের অনাবিল মুহূর্ত। আর অপেক্ষা তো দূর পড়া হতো। এক জীবনে এর বুঝি হয় না শেষ কখনো। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি এখন পর্যন্ত। স্বামী ছাড়া স্ত্রী, 4টা বাচ্চা নিয়ে বাচ্চাকে
আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি অজর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না। গুম খুনের শিকার স্বজনদের আকুতিতে আবেগ ঘন মুহূর্তের অবতারণা হয় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও এ সময় ক্ষণে ক্ষণেই চোখ মুছতে দেখা যায়। নির্মম গুমের বিচারের দাবি ওঠে। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়। গুমের শিকার ও পরিবার নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে গুম খুনের শিকার 900 পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে। অনুষ্ঠানের সম্পাদকরা বলেন, রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলেও জানান তারা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের গণমাধ্যম সম্মেলন আয়োজনে জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যমে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, এটা মধ্যযুগীয় বর্বরতা। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে। আমরা স্বাধীন গণমাধ্যম চাই, আমরা শত মতের বিকাশ চাই, প্রতিফলন চাই, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মতের ঊর্ধ্বে উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে, যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়। গণমাধ্যম আক্রান্ত হলে সবাই নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতে পারার অভিযোগ করা হয় অনুষ্ঠানে। কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনার পড়বেন না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা তৈরির তাগিদ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এবং ইতিমধ্যে আমরা যেমন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের কাছ থেকে শুনলাম যে তারা একটা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি তৈরি করেছেন, ঠিক তেমনি আমরা শুনেছি যে সম্পাদক পরিষদ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে একটি আচরণবিধি তৈরি করার জন্য। এই শিল্পে এই ধরনের আচরণবিধি যদি যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে পারি, অনুসরণ করতে পারি, প্রয়োগ করতে পারি, তত দ্রুত আমাদের এই সাংবাদিকতার মান আমরা বাড়াতে পারবো। সম্মেলনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে, তা না, কিন্তু একই সঙ্গে ইতিহাস সচেতনতা, রাজনীতি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথটা মুক্ত রাখার আহ্বান জানাতে এসেছি। দেশের গণমাধ্যম যে কোনোভাবেই স্বাধীন নয়, গণমাধ্যম সম্মেলনে সেই বিষয়টি উঠে আসে। দেশের গণতন্ত্র আর সুশাসনের জন্য সাংবাদিক আর গণমাধ্যমকে মুক্ত স্বাধীন রাখার জোর দেন সবাই। এক হয়ে লড়তে বলেন সংবাদকর্মীদের। সাংবাদিকরা এবং আমাদের প্রতিষ্ঠানগুলো, উই আর বিগ টাইম ভিকটিমস অফ
our institutions. শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও 2 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান রুহুল কবির রিজভী। 19শে জানুয়ারি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও 20শে জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৯০তম জন্মবার্ষিকী আগামী 19শে জানুয়ারি। আপনারা জানেন প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রমূলক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। আমরা বিএনপি 2 দিন ব্যাপী কর্মসূচি আমাদের রয়েছে। কোনো বিদেশি নাগরিক বা ঋণ খেলাপিকে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন বিএনপিকে সুবিধা দিচ্ছে। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন। এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের প্রবণতা দেখতে পেয়েছি। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া ও বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে করা আপিল শুনানির 8ম দিনে এই পর্যন্ত 84টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 34টি। কুমিল্লা 4 আসনে বাতিল হয় বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। একই আসনে বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। দ্বৈত নাগরিকত্ব ইস্যু ও অপেক্ষমান সহ বেশ কিছু আপিল রবিবার দুপুরের পর নিষ্পত্তি হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া আপিল শুনানির এই কার্যক্রম শেষ হচ্ছে কাল। নির্বাচন কমিশনের শনিবার 8ম দিনের আপিল শুনানিতে সকাল থেকে 511 থেকে 610 নম্বর আবেদনের শুনানি হয়। এদিন 586 নম্বর আপিলের শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর 10 মিনিট পর আবারও শুরু হয় শুনানি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান সহ আপিলগুলো রবিবার দুপুরের পর নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়। আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন এই কারণে ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আপিলে ময়মনসিংহ 11 আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। কুমিল্লা 4 আসনে বাতিল হয় মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন 24 পরবর্তী বাংলাদেশে পলিটিক্যাল এলিটিজম চলবে না। 5 আগস্টের পরে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। বিকেল 5টায় আপিল শুনানি শেষ হবার কথা থাকলেও চলে সন্ধ্যা পর্যন্ত। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 244 ব্রাহ্মণবাড়িয়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি থেকে মনোনীত জোট প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কতটা সম্ভাবনাময় কাজ করবেন সাধারণ মানুষের জন্য। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু শুরুতে যেতে চাই, আপনাকে জোটে থেকে এই আসনটি বিএনপি মনোনয়ন দিয়েছে, কতটা ভরসা রাখছেন? সাধারণ মানুষ কিভাবে আপনাকে মেনে নিচ্ছে, কিংবা সাংগঠনিকভাবে অন্যান্য নেতাকর্মীরা কতটা আসলে কাজ করছে আপনার হয়ে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় নম্বর হলো আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ থেকে জুডের পক্ষ থেকে আমাকে এখানে নমিনেশন দিয়েছেন তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি ওনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই, ওনার শুকরিয়া আদায় করি। দ্বিতীয়ত হইল একটা জিনিস আপনাদের সকলেরই জানা আছে যে বাংলাদেশে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি। দ্বিতীয় নম্বর হলো আমার এই সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া 2 এটা বিএনপির গাঁটি।
এখানে 2018 সনে যেখানে দিনের ভোট রাতে হয়েছিল ওই সময়ও এখানে বিএনপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। সেই হিসাবে এখানকার বর্তমানে আমি যেটা দেখছি সেটা হলো যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকলে ঐক্যবদ্ধভাবে আমার এই নির্বাচনে ওনারা মাঠে নেমেছেন। ইতিমধ্যে ওনারা দুর্বার গতিতে কাজ করছেন। দ্বিতীয় নম্বর আরেকটা কথা আমি বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া হইল আলেম ওলামায়ে কেরামের এলাকা এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শাহাদত বরণ করেছিলেন এবং গত 2021 সময় সংক্ষিপ্ত, আমি তারপর একটু প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমি এই কথাটা একটু বলছি, যেহেতু এটা আলেম ওলামায়ে কেরামের এলাকা, ইতিমধ্যে আপনারা জানছেন যে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামায়ে কেরামের নেতৃত্ব দানকারী বর্তমান যারা আছেন সকলে সম্মিলিতভাবে আমাকে ওলামায়ে কেরামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী এবং ভোটারদের যা আগ্রহ উদ্দীপনা দেখতেছি তাতে আমি আশাবাদী। দ্বিতীয় নম্বর হলো, দেখেন আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই 2001 সনে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। উনি ব্যাপক উন্নয়ন করেছেন। গত 17 বৎসরে আমি অন্তত কোনো উন্নয়ন আমার চোখে পড়ে নাই। এই গোটা উন্নয়ন বিমুখ এই এলাকা যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি এক কথাই বলতে চাই যে আমি জনপ্রতিনিধি হব। আমার প্রথম কাজ হবে জনগণের মুখে হাসি ফোটানো। এই জন্যে এই এলাকার রাস্তাঘাট, আমি আজকে প্রায় 45 বৎসর এই এলাকায় বিচরণ করি, আমি এলাকার সন্তান। সেই হিসাবে এই এলাকার গ্রাম, কোন গ্রাম কোথায় আছেন, গ্রামের সঙ্গে রাস্তাঘাটের সংযোগ কি আছে, রাস্তাঘাটের হালাত কি, কোন গ্রামের মানুষ এখনও রিক্সা দিয়ে চলতে পারে না, হাইটা চলে, বা এখনও নৌকা ছাড়া তাদের কোনো উপায় নাই, এই সব কিছু আমার জানা আছে। আমি ইনশাল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন করব, সাথে সাথে মানুষের শিক্ষা, তারপরে চিকিৎসা, এরপরে মানুষ যেটা দিয়ে আরাম বোধ করে, যেমন মাদক মুক্ত হওয়া, সন্ত্রাস মুক্ত হওয়া, এই সব বিষয়ে আমার একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যেই দেশবাসী নিশ্চয়ই জানা আছে যে বিএনপির প্রশ্ন রাখতে চাই একটু, সনাতন ধর্মাবলম্বী কি আপনাকে বেছে নেবে কিনা? আপনি তো তাদের কাছে যাচ্ছেন, কি বলছে তারা? একদম সংক্ষিপ্ত। ইতিমধ্যেই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা ইতিমধ্যে অনেকে আমার সাথে নিজে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করতেছে এবং আমার ইলেকশন ওনারা করবেন, আমাকে তারা পছন্দ করতেছেন। এটার একটা কারণ হলো সনাতন ধর্মাবলম্বীরা এদেশে আমাদের দ্বারা তারা আজ পর্যন্ত কোনো প্রকারের নির্যাতিত হয় নাই, নিগৃহীত হয় নাই এবং আমরা তাদেরকে কোনো অবহেলা করি নাই। যারা তাদের উপর আক্রমণ করতে আসছে আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং গত পেশিবাদ সরকারের পতনের পরে ওনারা যে ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন যে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেই আন্দোলন কিন্তু আমরাই প্রতিহত করেছি এবং তাদের স্থাপনা, তাদের মন্দির, তাদের উপাসনালয় পাহারা দিই। নিশ্চয়ই তারা আপনাদের উপর আস্থা রাখতে যাচ্ছে। পরবর্তীতে আগামীকাল থাকছে ব্রাহ্মণবাড়িয়া 3 এবং 4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন, কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন 200 সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন 56 জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের 200 সদস্য কাজ করবেন। প্রথম ধাপে 56 জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে 2 জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে, কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব।
মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইন্তালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে 3 দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং ভুটানের রাষ্ট্রদূত দাসকর্মা হামুদর্জি। এ সময় দুপক্ষ পরস্পরের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। দেশগুলো নিজ নিজ দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দূতাবাসের কর্মকর্তারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।